ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেইনের যে রিটেন এক্সামিনেশন রয়েছে অর্থাৎ পার্ট 2। তো পার্ট 2 এর যে রিটেন এক্সামিনেশন রয়েছে, যেটা তোমরা জানো 50 মার্কের বাংলা এবং 50 মার্কের ইংরেজি। তো আমি তোমাদের ইংরাজি শুরু করেছিলাম, আমি তোমাদের প্রেসি রাইটিং বা সামারি রাইটিং অলরেডি শিখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব রিপোর্ট রাইটিং। ওকে, কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা আজকে আমরা শিখব। তো আজকে রিপোর্ট রাইটিংয়ের পার্ট 1 হবে। আজকে রিপোর্ট রাইটিংয়ের পার্ট 1-এ আজকে আমি দেখাবো একদম খুব সাম্প্রতিক কালের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেটা বার্নিং ইস্যু, যেটার উপরে রিপোর্ট লেখা যায়, সেটা হচ্ছে ভাইজ্যাক গ্যাস লিক। ঠিক আছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিছুদিন আগে 7 তারিখে 7ই মে যে সেখানে গ্যাস লিক হয়েছিল, সেই গ্যাস লিকের ইনসিডেন্টটা আজকে আমি তোমাদের রিপোর্ট লিখে দেখাবো। তো তার আগে রিপোর্টের কিছু নিয়মকানুনও বলবো আমি। ওকে, আর আমাদের এই ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেইনের জন্য তোমাদের লাস্ট যে টপিকটা থাকছে ট্রান্সলেশন, সেটা আমি আরও কয়েকটা দিন বাদে করাবো। ওকে, তো একটা কথা বলে দিই, এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়াচ্ছি। আর যদি কেউ ডব্লিউবিসিএস বা জেনারেল স্টাডিজ পড়তে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমার একটি চ্যানেল ডব্লিউবিসিএস গাইড বলে, সেখানটাতে ভিজিট করতে পারো। ওকে, চলো। তো আজকে আমরা শিখতে চলেছি হাউ টু রাইট রিপোর্ট পার্ট 1। ঠিক, রিপোর্ট কিভাবে লিখতে হয়। দেখো, আমি তোমাদের রিপোর্ট লেখার জন্য 10টা মূল পয়েন্ট নিয়ে এসেছি। সেই 10টা পয়েন্টটাকে তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এবং সেই 10টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 10টা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো, তাহলে তোমরা সত্যি একটা ভালো রিপোর্ট লিখতে পারবে। ওকে, চলো দেখো, পয়েন্টস টু রিমেম্বার, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। নাম্বার 1, রিপোর্ট লিখতে গেলে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে, ইউজ আ ক্যাচি টাইটেল। একটা ক্যাচি টাইটেল তোমাকে দিতে হবে। ক্যাচি টাইটেল অর্থ কি? অর্থাৎ এমন টাইটেল দিতে হবে যাতে পাঠকের চোখ সবার আগে তোমার রিপোর্টটার উপরে পড়ে। ওকে, কারণ সংবাদপত্রের মূল ব্যাপারটা হচ্ছে হেডলাইন। ঠিক, হেডলাইনের মধ্য দিয়ে তুমি যা বোঝাতে চাইছো, অনেকে পুরো বিস্তারিত সংবাদটা পড়তে পারে না, শুধুমাত্র সে হেডলাইনটাই পড়ে। তাই একটা ক্যাচি হেডলাইন বা ক্যাচি টাইটেল দিতে হবে, যে টাইটেল থেকেই তোমার বিষয়বস্তু পুরো কমপ্লিটলি জানা যাবে। ওকে, চলো 2 নাম্বার কি? স্টিক টু দ্য থার্ড পারসন ন্যারেটিভ। রিপোর্ট রাইটিং, আমরা ন্যারেশন চেঞ্জ অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের কমপ্লিট ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দিয়েছি। তো দেখো, ন্যারেশন চেঞ্জ মানেই হচ্ছে রিপোর্টিং। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের যা কিছু রুলস রয়েছে সেগুলো সব রিপোর্টের, অর্থাৎ যেটাকে আমরা ন্যারেশন চেঞ্জে যেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলি, ডিরেক্ট স্পিচ, সেই ডিরেক্ট স্পিচকে শুনে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, আমরা কি করি? ইনডিরেক্ট স্পিচে টার্ন করি, আর সেই ইনডিরেক্ট স্পিচটাই হলো ন্যারেশন চেঞ্জ রিপোর্টিং। ওকে, ইনডাইরেক্ট স্পিচটাই হচ্ছে রিপোর্টিং। তো একটা কথা মাথায় রাখবে সবসময়, যখন তুমি কোনো রিপোর্ট লিখছো, স্টিক টু দ্য থার্ড পারসন, তার মানে কি? তোমার যে কাহিনী, তোমার যে প্যাসেজটি তুমি লিখছো, তোমার যে রিপোর্টটি লিখছো, সেই রিপোর্টে সবসময় থার্ড পারসন ন্যারেটিভ রাখবে। মানে রিপোর্টের মধ্যে কখনো তুমি তোমার নিজের মতামত দিতে যাইবে না। ঠিক আছে, সবসময় সেখানে থার্ড পারসনের ন্যারেটিভটাকে, থার্ড পারসনের বক্তব্যটাকে তুলে ধরতে হবে। ওকে, আরেকটা কথা, ইউজ পাস্ট টেন্স। ন্যারেশন যেমন আমরা শিখেছিলাম, ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট স্পিচ যতটা পাস্টে থাকে, ইনডিরেক্ট স্পিচ তার থেকে বেশি পাস্টে হয়ে যায়। তার মানেই তাই সমস্ত সময় রিপোর্টিংয়ের সময় তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। কেন পাস্ট টেন্স ইউজ করতে হবে ভালো করে বোঝো। কারণ রিপোর্টিং মানে কি? রিপোর্টিং মানে দেখো, আজকে যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে, সেটা কিন্তু কালকের সংবাদপত্রে গিয়ে প্রকাশ পাবে। তাহলে কালকের সংবাদপত্রে আজকের ঘটনাটা কি? অতীত হয়ে যাবে, পাস্ট। আবার আজকে আমি সংবাদপত্রে যেটা পড়ছি, সেটা কিন্তু আজকের ঘটনা নয়, সেটা আগামী কালের ঘটনা। তাহলে অতীতের ঘটনা কিন্তু সংবাদপত্রে লেখা হয়। তাই তোমার রিপোর্টের মধ্যে তুমি যে টেন্স ইউজ করবে, সেটা যেন অবশ্যই পাস্ট টেন্স হয়। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর পয়েন্ট কি? রিপোর্ট মাস্ট বি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। রিপোর্টটা কিন্তু সবসময় সাদামাটা এবং স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, অর্থাৎ রিপোর্টের মধ্যে কখনো কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না। ওকে, তোমাকে একদম সহজ সরল সোজাসুজি বক্তব্যগুলোকে প্রকাশ করতে হবে। ঠিক, ওকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিভাইড ইউর আইডিয়াস ইন্টু মাল্টিপল সেন্টেন্সেস। এবং রিপোর্ট লেখার জন্য তোমাকে কিছু ম্যাটেরিয়াল দেওয়া হবে। ঠিক, যেমন তোমাকে একটা বিষয়বস্তু দিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে এই বিষয়বস্তুর উপরে তুমি তোমার রিপোর্টটি লেখো। ওকে, তো তোমার সেই বিষয়বস্তুটি
থেকে তোমার যা ব্যক্তিগত মতামত বা আইডিয়া সেগুলোকে তোমায় বিভিন্ন ছোট ছোট বাক্যে ভেঙে নিতে হবে, ওকে, রাদার দ্যান ওয়ান লং সেন্টেন্স। কোনো দীর্ঘ বাক্য রিপোর্টে ব্যবহার করবে না, বড় বড় বাক্যগুলোকে ছোট্ট ভেঙে ভেঙে লিখবে, ওকে। নাম্বার 6, কম্পিটিটিভ এক্সামস জেনারেলি গিভ, কম্পিটিটিভ এক্সাম সাধারণত দেয় যেটা আমাদের টপিকসগুলো ফ্রম কারেন্ট বার্নিং ইস্যু, বর্তমানের যেগুলো বার্নিং ইস্যু, বর্তমানের যে গুরুত্বপূর্ণ ঘটনা সেইখান থেকেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে আমাদের দেওয়া হয়। সো বি আপ টু ডেট উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সম্পর্ক তোমাদের থাকতেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়তে হবে, ওকে। এটা কোথা থেকে পড়তে পারো? বিভিন্ন নিউজ পেপার থেকে আর্টিকেল পড়তে পারো, ওকে। আর এখন তো মোবাইলের মধ্যে অনেক ধরনের নিউজ পেপার চলে এসছে, তাই নিউজ পেপার না কিনলেও হবে, মোবাইল থেকেও পড়ে নিলেই চলবে, ওকে। 7 নম্বর পয়েন্ট, ট্রাই টু মেক ইউর রিপোর্ট অ্যাজ ফ্যাকচুয়াল অ্যাজ পসিবল। দেখো, রিপোর্ট রাইটিং মানে কি? রিপোর্ট রাইটিং মানে কোনো একটা ঘটনাকে তুমি ব্যাখ্যা করছো বা কোনো একটা ঘটনা সম্পর্কে জানকারি দিচ্ছ পাঠকদের উদ্দেশ্যে। তাই রিপোর্টটা যেন কখনো গল্পের মতো না হয়, রিপোর্টটা সবসময় ফ্যাকচুয়াল রাখার চেষ্টা করবে। ফ্যাকচুয়াল মানে কি? ঘটনাবহুল, মানে সত্যি আসল ঘটনা দিয়ে সাজাবে। অর্থাৎ মন গড়া কোনো কাহিনী দিয়ে কিন্তু রিপোর্ট লেখা সম্ভব নয়, কারণ রিপোর্ট মানেই আসল কোনো ঘটনা যেটা ঘটে গেছে সেইটা সম্পর্কে তুমি পাঠকদের উদ্দেশ্যে জানাচ্ছ। তো এই জন্যই মনে রাখবে যে রিপোর্ট সম্পর্কে তোমাকে কিন্তু ফ্যাকচুয়াল যতটা পসিবল ততটা ফ্যাকচুয়াল থাকতে হবে, ওকে। মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাকে রিপোর্টের মধ্যে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, ওকে। পয়েন্ট নাম্বার 8, খুব মারাত্মক পয়েন্ট, এই পয়েন্ট নাম্বার 8, এই পয়েন্ট নাম্বার 8টাকে তোমরা যদি ফুলফিল করো তাহলে ধরে নাও রিপোর্টে যদি 20 মার্ক থাকে, শুধুমাত্র পয়েন্ট নাম্বার 8, এই পয়েন্ট নাম্বার 8টাকে তোমরা যদি ভালো করে লেখো বা ভালো করে বোঝো, তাহলে এই 20 মার্কের মধ্যে তুমি কিন্তু 10 পাবে, এটা আমার গ্যারান্টি থাকলো, ওকে। দেখো, পয়েন্ট নাম্বার 8-এ কী বলা হচ্ছে? আর রিপোর্ট আনসার্স দ্য কোয়েশ্চেন্স অফ, একটা রিপোর্টে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়, সেই প্রশ্নগুলো কি? দেখো, হোয়াট, কি ঘটনা ঘটেছিল, হোয়েন, কখন ঘটেছিল, হোয়ার, কোথায় ঘটেছিল, হোয়াই, কেন ঘটেছিল, হু, কে ঘটিয়েছিল, অ্যান্ড হাউ, এবং কিভাবে ঘটেছিল। অর্থাৎ এই যে 7টি প্রশ্ন, এই 7টি প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক করে তোমার রিপোর্টে দিয়ে দিতে পারো, তুমি যদি আর অন্য কিছু নাও দাও, তাহলে মনে রাখবে হাফ মার্ক, অর্থাৎ 20 মার্ক থাকলে 10 মার্ক তুমি চোখ বুঝে পেয়ে যাবে, ওকে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই 8 মার্ক, ঠিক আছে। হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হু, হাউ, এই প্রশ্নগুলোর উত্তর তুমি তোমার রিপোর্টে দেওয়ার চেষ্টা করবে, ওকে। তাই আমি এখানে লিখে রেখেছি, ইফ ইউ আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইয়োর রিপোর্ট উইল বি আ গুড ওয়ান। যদি তুমি এই সমস্ত কয়টা প্রশ্নের উত্তর দাও তাহলে কিন্তু তোমার এই রিপোর্টটা একটা গুড ওয়ান হবে, সব থেকে ভালো একটা রিপোর্ট হয়ে যাবে, ওকে। পয়েন্ট নাম্বার 9, এটাও খুব গুরুত্বপূর্ণ, অ্যাভয়েড সুপারফ্লুয়াস এক্সাগারেশন। কোনো ধরনের সুপারফ্লুয়াস এক্সাগারেশন করার দরকার নেই। সুপারফ্লুয়াস মানে কি? অতিরিক্ত কোনো ব্যাখ্যা বর্ণনা করার কোনো দরকার নেই, আর সেই জন্যে সেগুলোকে বাদ দিলে যেটা হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কিপ ইউর রিপোর্ট ব্রিফ, এবং তোমার রিপোর্টটাকে সবসময় কি করতে হবে? সংক্ষিপ্ত রাখতে হবে, ব্রিফ রিপোর্ট লিখতে হবে, ওকে, খুব সংক্ষেপে। চলো, আজকে তোমাদের জন্য আমি একটি নিয়ে এসেছি, ঠিক আছে, এটা আমি একটু দেখি। তো দেখো, এখানে তোমার কোয়েশ্চেন রয়েছে যে রাইট আ রিপোর্ট ফর আ নিউজ পেপার অন ভাইজ্যাক গ্যাস লিক ইনসিডেন্ট। তো ভাইজ্যাক গ্যাস লিক যেটা 7 মেতে হয়েছিল, সেটা আমরা আজকে এখানে সামিল করেছি তোমাদের জন্যে। তো অবশ্যই এটা তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে নেবে, অথবা ভিডিওটি পজ করে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। তো ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা বলার দরকার আছে। মনে করো এই কোয়েশ্চেনটা তোমাকে যেটা দেওয়া হবে, এটা আমি আমার নিজের মনের মতন করে লিখেছি, কিন্তু তোমাকে এখানে কোয়েশ্চেনটা সমস্ত কিছু বলে দেওয়া হবে। এইখানে তোমাকে দেখা গেল বলে দেওয়া হতে পারে যে সাপোজ ইউ আর রাম, ঠিক আছে। দেখো, খুব ভালো করে দেখো, এইখানে রিপোর্টের জায়গায় তোমাকে এখানে বলে দিতে পারে যে সাপোজ, বা ধরে নাও তুমি রাম, এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি এই বিষয়ে একটা রিপোর্ট লেখো। তখন তুমি কিন্তু এইখানে বাই স্টাফ রিপোর্টের পরিবর্তে বাই রাম লিখতে পারো। একটা কথা মাথায় রাখবে, এই বাই স্টাফ রিপোর্টের জায়গায় নিজের নাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ব্যবহার করবে না। ভালো করে শোনো, আমি আবার বলছি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে
এই যে বাই এইখানে নিজের নাম কখনো ব্যবহার করবে না, ওকে, যদি কিনা তোমাকে বলা থাকে। তো যদি তোমার এখানে বলা থাকে যে সাপোজ ইউ আর রাম অ্যান্ড দেন রাইট আ রিপোর্ট ফর আ নিউজ পেপার অন ভাইজ্যাগ গ্যাস লিক ইনসিডেন্ট, তো আমার কথা বুঝতে পারছো আশা করছি তোমরা, যে এখানে যদি তোমাকে এক্সামিনার কোনো নাম ব্যবহার করতে বলে তাহলে তুমি এখানে সেই বাই দিয়ে তো সেই নামটা ব্যবহার করবে। আদারওয়াইজ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বাই দিয়ে নিজের নাম কখনো লিখবে না। ক্লিয়ার হলো? তো যদি কিছু না লেখা থাকে তাহলে তুমি এইটা লিখবে, বাই আ স্টাফ রিপোর্টার। ওকে, দেখো এসএসসিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে তোমার আনফেয়ার মিন্স, ঠিক আছে? আনফেয়ার মিন্স মানে অসৎ উপায় পরীক্ষা ব্যবহার করার জন্য কিন্তু অনেকের মার্ক একদম জিরো হয়ে যায়। তো সেই আনফেয়ার মিন্সে কী করে হয়, এখানে যদি কেউ নিজের নাম লিখে দেয় তাহলে কিন্তু আনফেয়ার মিন্স হয়ে যায়। এই জন্যে এখানে নিজের নাম কখনোই লিখবে না, আদারওয়াইজ ইউ হ্যাভ বিন টোল্ড। ওকে, বোঝা গেল? ভেরি গুড। দেখো তাহলে সবার আগে আমি একটা টাইটেল এখানে দিয়েছি, ভাইজ্যাগ গ্যাস লিক ডেথ রিচেস 11। তো তোমরা জানো ভাইজ্যাগ গ্যাস কাণ্ডে 11 জনের মৃত্যু হয়েছিল। তো ভাইজ্যাগ গ্যাস লিক এভাবে দিয়ে আমি একটা টাইটেল সুন্দর করে এখানে দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টগুলো আমি ক্যাপিটাল করেছি, তোমরাও এমন করবে। ওকে, আচ্ছা, বাই আ স্টাফ রিপোর্টার দেবে, আদারওয়াইজ এখানে যদি কোনো নাম ব্যবহার করতে বলে তাহলে তুমি সেই নামটা এখানে ইউজ করবে, নিজের নাম কখনো এখানে লিখবে না। ওকে, চলো তারপর তোমরা জানো এখানে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি তাই এখানে আমি কলকাতা দিয়ে হেডিং লাগাচ্ছি, কলকাতা 8th মে, কারণ ঘটনাটা ঘটেছিল কত তারিখে, ঘটনাটা ঘটেছিল 7th মে 2020-তে। ওকে, 7th মে 2020-তে ঘটেছিল, তাই ঘটনাটা ঘটে যাওয়ার পরের দিন আমি যেহেতু রিপোর্টটা লিখছি তাই আজকে আমার রিপোর্ট ডেট 8th মে 2020। ওকে, এবার শুরু হচ্ছে। দেখো সবার প্রথমে মনে রাখবে এই যে আমার ফার্স্ট স্ট্যান্ডা, এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে আমি ঘটনার সম্পর্কে যে মূল কাহিনী কি লিখবো, আমি ঘটনাটা কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কবে হয়েছিল, হ্যাঁ, কত লোক অ্যাফেক্টেড হয়েছিল এই সম্পর্কে, মানে প্রথম মনে রাখবে একটা রিপোর্টের প্রথম প্যারাগ্রাফের মধ্যে রিপোর্টের সামারিটা তুমি দিয়ে দেবে। ওকে, সব থেকে ভালো করে দেখো গুরুত্বপূর্ণ আলোচনা করছি। প্রথম প্যারাগ্রাফের মধ্যে সবার আগে তুমি রিপোর্টের সামারিটা দিয়ে দেবে এবং সেকেন্ড প্যারাগ্রাফে এসে তুমি সেগুলোর বর্ণনা করবে। ওকে, দেখো তাহলে আমি এখানে কি লিখে রেখেছি, আমি এখানে লিখেছি অ্যাটলিস্ট কম করে 11 পিপল ওয়ার কিল্ড, 11 জন লোক নিহত হয়েছিল আফটার আ কেমিক্যাল গ্যাস লিকেজ, একটা কেমিক্যাল গ্যাস লিকেজের পরে, কোথায়, অ্যাট দ্য এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি ইন ভাইজ্যাগ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ অঞ্চলে একটা এলজি পলিমার্স ইন্ডাস্ট্রিতে গ্যাস লিকের কারণে 11 জন লোক নিহত হয়েছিলেন। কবে, অন, ডেটের আগে অন লিখবে, প্লেসের আগে ইন লিখবে, এটা আমি প্রিপোজিশন যখন তোমাদের করাবো তখন তো অবশ্যই শেখাবো। অন 7th মে, এখানে 2020 না দিলেও চলবে কারণ তুমি এইখানে 2020 ইউজ করেছো। যদি এইখানে আমি 2020 ইউজ না করতাম তাহলে কিন্তু এইখানে আমি 2020 অবশ্যই দিতাম। ওকে, চলো, দ্য লিকেজ স্টার্টেড অ্যাবাউট 3 AM ফ্রম আ হিউজ ট্যাঙ্ক। তাহলে দেখো লিকেজটা কখন হয়েছিল, লিকেজটা শুরু হয়েছিল সকাল 3টের সময় একটা বিরাট বড় ট্যাঙ্ক থেকে। অ্যাজ পার নিউজ রিপোর্টেড, যে নিউজ রিপোর্ট করা হয়েছে, ওভার 5000 পিপল হ্যাড ফলেন সিক, 5000, হ্যাঁ, প্রায় 5000-এর বেশি লোক অসুস্থ হয়ে পড়েছিল। অ্যান্ড অ্যাটলিস্ট 2000 হ্যাড বিন হসপিটালাইজড, এবং প্রায় 2000 লোককে হসপিটালাইজড করা হয়েছিল, মানে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আফটার দে কমপ্লেন্ড, তারা কমপ্লেন করেছিল, তারা এটা বলেছিল, অফ কি বলেছিল, অফ বার্নিং সেন্সেশন ইন আইজ, তাদের চোখে বার্নিং হচ্ছে, জ্বলে পড়ে যাচ্ছে, অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টিজ, এবং তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছ প্রথম প্যারাগ্রাফের মধ্য দিয়ে তুমি তোমার রিপোর্টের সামারিটা দিয়ে দিয়েছো। এবার তুমি তোমার ডেসক্রিপশনে আসো সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা বলছো, অ্যাজ ইন্ডিয়া হ্যাজ আ ট্র্যাজিক হিস্ট্রি, যেহেতু ভারতবর্ষের একটা ট্র্যাজিক হিস্ট্রি রয়েছে, তোমরা জানো ভোপালে গ্যাসকাণ্ড হয়েছিল সেই রাজীব গান্ধীর আমলে, যখন রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভোপালে, হ্যাঁ, বিরাট বড় গ্যাসকাণ্ড হয়েছিল এবং সেখানে কয়েক হাজার লোক মারা গেছিল। তাই এখানে আমি লিখেছি, অ্যাজ ইন্ডিয়া হ্যাজ আ ট্র্যাজিক হিস্ট্রি অফ ভোপাল গ্যাস লিক ইনসিডেন্ট, যেহেতু ভারতবর্ষের একটা ভোপাল গ্যাস লিকের একটা বিরাট বড় ট্র্যাজিক, হ্যাঁ, মানে মর্মান্তিক একটা ইতিহাস রয়েছে।
কমা মানে তাই পিএম মোদি প্রধানমন্ত্রী মোদি হিমসেলফ নিজেই ওয়াজ ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন, তিনি নিজেই এই সিচুয়েশনটাকে ক্লোজলি মনিটরিং করছিল, খুব একদম নিজেই সিচুয়েশনটাকে মনিটর করছিলেন। অ্যান্ড কল্ড ফর আ মিটিং উইথ এনডিএমএ অ্যান্ড এনডিআরএফ, এবং তিনি এনডিএমএ অ্যান্ড এনডিআরএফের সঙ্গে মিটিং করেছিলেন। এনডিএমএ মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, অ্যান্ড এনডিআরএফ মানে ন্যাশনাল ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স। ওকে, এদের সাথে মিটিং করেছিল কি করতে, টু টেক এ স্টক অফ দ্য সিচুয়েশনটিকে কন্ট্রোল করার জন্য। ওকে, তারপরে সেখানে আর কি করা হয়েছিল, 500 কেজি অফ পিটিবিসি কেমিক্যাল, এটা একটা কেমিক্যালের নাম, ওই কেমিক্যালটা ওখানে ছিল। তো 500 কেজি অফ পিটিবিসি কেমিক্যাল ওয়াজ এয়ারলিফটেড, সেই এয়ারলিফট করা হয়েছিল, সেখান থেকে বিমান দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছিল বা হেলিকপ্টার দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছিল ফর নিউট্রালাইজ করার জন্যে। হ্যাঁ, মানে নিউট্রালাইজ করা মানে কি, কোনো কিছুকে যখন প্রভাব কমানোর জন্য নিউট্রালাইজ করা হয়েছে, এই নিউট্রালাইজ করার জন্য কি, নিউট্রালাইজ দ্য এফেক্টস অফ গ্যাস লিকেজের এফেক্টসটাকে নিউট্রালাইজ করার জন্যে, প্রশমিত করার জন্যে এই এত কেজি পিটিবিসি কেমিক্যাল এয়ারলিফট করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ সিএম ওয়াইএস জগনমোহন রেড্ডি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি তিনি ঘোষণা করেছেন রেস 1 crore কম্পেনসেশন, 1 কোটি টাকার কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, 1 কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন টু দ্য ডিসিজড। হ্যাঁ, ডিসিজড মানে যারা নিহত হয়েছেন, নিহতদের জন্য ইন দ্য ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে, এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের জন্য 1 কোটি টাকা তিনি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সিএম অলসো ইনফর্মড দ্যাট, মুখ্যমন্ত্রী ইনফর্ম করেছিলেন যে অ্যান ইনভেস্টিগেশন টিম হ্যাড বিন এঙ্গেজড, একটা ইনভেস্টিগেশন টিম, একটি তদন্তকারী টিম সেখানে এঙ্গেজ করা হয়েছে টু ইনভেস্টিগেট দ্য কজ অফ লিকেজ, এই লিকেজের কজটাকে খতিয়ে দেখার জন্যে। অ্যান্ড রেসপন্সিবল অথরিটি উড বি পানিশড, এবং এর জন্য যারা দায়ী হবে সেই দায়ীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে, এটা সিএম ইনফর্ম করেছিলেন। আফটার এভাকুয়েশন অফ 250 ফ্যামিলিজ, 250টা পরিবারকে এভাকুয়েট করার পরে, টু আ সেফ প্লেস, এভাকুয়েট মানে কি, এক জায়গা থেকে তুলে নিয়ে আরেকটা জায়গায় বসানো, তাই 250টি ফ্যামিলিকে সেফ প্লেসে এভাকুয়েট করার পরে দ্য সিচুয়েশন ইজ নাও আন্ডার কন্ট্রোল, এখন সিচুয়েশনটি আন্ডার কন্ট্রোলে আছে, মানে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। কে বলেছিলেন, সেড বাই এনডিআরএফ চিফ এই কথা বললেন। ওকে, তো এইখানে তোমার রিপোর্ট শেষ হলো, বুঝতে পারছো? তো খুব সুন্দর একটি রিপোর্ট হয়েছে এবং তোমরা এভাবে লিখবে। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাও তোমরা মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে? তো আমি ইনফরমেশন কালেক্ট করে এটা তোমাদের জন্য লিখে রেখেছি। ওকে, তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি নেক্সট ডে তোমাদের সামনে আরও 3-4টে রিপোর্ট নিয়ে আসবো। ওকে, এবং সেগুলোকে কিভাবে লিখতে হয় আমি সেগুলো শেখাবো। ওকে, থ্যাংক ইউ।